This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হনুমান লোকালয়ে ঢুকে পড়লে আঁচড়ে কামড়ে হুলস্থুল, কখনো খাবার দাবার নিয়ে ধাঁ, কখনো এটা ওটা ছিঁড়ে, একেবারে কেলেঙ্কারি কাণ্ড। কিন্তু জঙ্গলে সেই হনুমানই অন্য মেজাজে, একেবারে ত্রাতার মেজাজে যাকে বলে। হ্যাঁ, ত্রাতা। বাঘ এলেই হনুমান বাঁদর চেঁচিয়ে লাফিয়ে অন্য পশুদের অ্যালার্ট করে দেয়, সতর্ক করে দেয়। হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলোকে থ্যাঙ্কস, ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলোকে থ্যাঙ্কস। রামায়ণে হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল, আলিপুরদুয়ারেও। আমি এইমাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম, আমি যেখানে আছি সেখান থেকে। আমি যেখানে আছি গেস্ট হাউসে, এই ফটোটা আমি তুলে আনলাম। এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো। ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। পাচারকারীদের গুলি করে মারা হবে, তাতে বন দফতরের ওপর রেগে কাঁই মুখ্যমন্ত্রী। উনি ঠিকই বলছেন, এ কথা না বলে বলা উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। মুশকিল হলো সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাইপো তৃণমূলের নাম্বার 2, তিনিও তো এনকাউন্টারে মারার কথা বলছেন। তখন তো টু শব্দটিও করেননি মুখ্যমন্ত্রী। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। মুখ্যমন্ত্রীর রাগ গিয়ে পড়ল ডিএফওদের ওপর। ইমেজের ব্যাপার বলে কথা। শেষে দফতরের সচিব তিনি জানালেন, বন দফতর নয়, পোস্টারটা দিয়েছে বায়ুসেনা। সুর পাল্টে গেল মুখ্যমন্ত্রীর। শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে, সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। মুখ্যমন্ত্রী ওই বলে না, উদর পিণ্ডি বুধোর গাড়ে চাপিয়ে দেওয়া, সেই উদর পিণ্ডি বুধোর কাঁধে চাপিয়ে দিয়েছিলেন। ব্যাস, গোল লাইন সেভ করলেন বন দপ্তরের সচিব। তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা, মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। বনে থাকে বাঘ, সুন্দরবনে তো থাকেই। এখন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের বনেও বাঘের ঘোরাফিরি চলছে। বাঘ কেন ঢুকে পড়ছে রাজ্যের বনে বনে? মুখ্যমন্ত্রী বল ঠেলে দিলেন প্রতিবেশী রাজ্যগুলোর কোর্টে। বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা, ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। কথাতেই আছে মাঘের শীতে বাঘ পালায়, কিন্তু এখন যেন সব ওলট পালট হয়ে গিয়েছে, গুলিয়ে গিয়েছে। এই মাঘে হাড় কাঁপানো শীত কোথায় পড়ছে বলুন তো, কোথায় ফিল হচ্ছে? তাই বাঘেরও বোধ হয় পালানোর প্রশ্ন নেই। তবে এরই মাঝে এসে পড়ল সিংহ। কিভাবে এলো? হ্যাঁ, তা বলবো। সিংহ কোথায় এলো বলবো। একেবারে বাঘের ডেরায়
দেখুন, আমি বলি আপনাদের, নানুরের চণ্ডীদাস কলেজের ছবি দেখছেন, সেখানে কাজল বরণে সিংহ, ব্রোঞ্জের সিংহ। তাহলে একে কি বলি বলুন তো? বাঘের ডেরায় সিংহের উপস্থিতি। জামিন পেয়ে গত সেপ্টেম্বর মাসে ঘরে ফিরেছেন কেষ্টমণ্ডল, যাকে বীরভূমের বাঘ বলে ডাকা হতো আমরা জানি। ফিরহাদ হাকিমের কথায় বাঘ, আর সেই কোট আনকোট বাঘ বীরভূম জেলা সভাপতি, আবার কোর কমিটির চেয়ারম্যানও তিনি। সেই বাঘের ডেরাতেই নতুন অতিথি কে? সিংহ। রাজনীতির নানুরে মধ্যমণি কাজল শেখ। চণ্ডীদাস মহাবিদ্যালয়ে নবীন বরণের মঞ্চে কাজল বরণে সিংহ। 20 কেজি ওজনের ব্রোঞ্জের সিংহ, মাথায় মুকুট। ছবিটা কি প্রতীকী? নতুন বছরের শুরুতেও হলো নেতা বরণ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সেদিন নানুরের বাসাপাড়ায় কাজল বরণ হয়েছিল 750 গ্রামের রূপোর মুকুটে। সেদিনও মিলন মেলায় মধ্যমণি জেলা সভাধিপতি। অথচ 3 বছর আগে ছবিটা অন্য ছিল। 2022 সাল, তখন মেলার দায়িত্বে অনুব্রত ঘনিষ্ঠ নেতা কেরিম খান। সেদিন তিনি কেষ্টমণ্ডলকে বরণ করে নেন রূপোর মুকুটে। আর 3 বছর পর মাথা বদল করলো সেই মুকুট। আর এবার চণ্ডীদাস মহাবিদ্যালয়ে নেতা বরণ ব্রোঞ্জের সিংহে, সেই নানুরেই। যে উপহার তোমরা আমাকে দিয়েছ চণ্ডীদাস মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে, সিংহের মতোই সারা বীরভূম জেলা জুড়ে কোথাও অন্যায় অত্যাচার অবিচার হলে কাজল শেখ বুক চিতিয়ে লড়াই করবে। সেদিন রূপোর মুকুটে বরণ জেলা সভাধিপতি কাজলকে, অথচ সেই নানুরের আদি বাসিন্দা কেষ্টমণ্ডল তো সেদিন জেলায় ছিলেন। তবু মুকুট উঠল কাজলের মাথায়। আবার সেই নানুরেই কাজল বরণে সিংহ। সভাধিপতিও বললেন সিংহের মতো ঝাঁপিয়ে পড়বেন। তো কি বুঝলেন? কয় কেষ্ট, কয় কাজল। এই কয় কেষ্ট কয় কাজলে কোন দলের, এটা কি তাহলে একটা নতুন ইঙ্গিত পাওয়া গেল? সোজা কথায়, রাজনীতির ঘরে কি সিংহ চ্যালেঞ্জ করতে চাইলেন ফিরহাদের সেই কোট আনকোট বাঘকে? হ্যাঁ, ঠোঁট কাটার প্রশ্ন এটা। ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে। প্রথম কথা হচ্ছে, উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই। কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর পুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। সেদিন সুকান্ত বাবুর নিশানায় কে? অনুব্রতহীন বীরভূমে তো চড়চড় করে উঠেছিলেন কাজল শেখ। অনেকেই বলতেন মুকুটহীন সম্রাট। আর কেষ্টমণ্ডল জামিন পেতেই রাজনীতিতে ফিরল সেই বাঘ। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে। রাজনীতির বাঘ, আর এবার সেই বাঘের ডেরাতেই রাজনীতির সিংহ। কেষ্টমণ্ডল যখন জেলে, তখন জেলায় দলের সংগঠন দেখছিল কোর কমিটি, আর সভাপতি জেলায় ফিরতেই শুরু হয়ে গিয়েছিল বাঘ বনাম সিংহ। কোর কমিটির চেয়ারপারসন কে, তা নিয়েই সেদিন সরগরম বীরভূম। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন থাকবে। বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টাকে? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে, বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। তারপর নভেম্বরের শেষে কালীঘাটে বৈঠক হলো। সেখানে উপস্থিত কেষ্টমণ্ডল, আর জেলায় ফিরেই বললেন ফিরহাদ হাকিমের বাঘ। খুব ভালো লাগলো, মমতা ব্যানার্জি বললো তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান, তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে, আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ভালো, ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। নভেম্বরের পর এখন জানুয়ারি, আর নতুন বছরে সেই বাঘের ডেরায় সিংহের অভিষেক। বিভিন্ন সময় আমাকে বলা হতো মুকুটহীন সম্রাট, বিভিন্ন ধরনের আখ্যা উপাধি আমাকে দেওয়া হয়েছে। তাই হয়তো এই কলেজের ছাত্রছাত্রী, আমার ছোট ছোট ভাইয়েরা সেই চিন্তাভাবনা মাথায় রেখে এই উপহার আমাকে তুলে দিল। এটা ব্রোঞ্জের সিংহের মূর্তি,
এবং তার মাথায় একটা মুকুট। সিংহ, তার মাথায় আবার মুকুটও। কিছু বুঝলেন? এখন বাঘের ভয় কাঁপছে পুরুলিয়া। ভিন রাজ্য থেকে চলে আসা বাঘ, ভয় কাঁপছেন রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতারাও। পালে বাঘ পড়ায় ভয়, রদবদলের ভয়। সাংগঠনিক রদবদল হবে, সেই রদবদলের ভয়ে তাঁদের এখন। আজ হঠাৎই জল্পনা উস্কে দিলেন জয়প্রকাশ মজুমদার। সাংবাদিক রদবদলের বিষয়ে দেখুন, দল সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সময়োচিত উপযুক্ত সিদ্ধান্ত ঠিক সময়ে নেওয়া হবে। সাধারণভাবে বছরের শুরুর দিকে এরকম একটা সাংগঠনিক সভা হয় এবং এবছরও নিশ্চয়ই হবে, কিন্তু তার সময় বা কবে হবে এবং তার পরিধি কী হবে সেটা ঠিক সময়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে। জয়প্রকাশ মজুমদার তেমন দূরের নেতা নন, কিন্তু রদবদল কখন সেটা স্পষ্ট করে দিয়েছেন মমতা নিজেই। তিনিই দলের চেয়ারপারসন। ইদানিং বারবার কথাটা শোনা যাচ্ছে মমতার মুখে। মালদা মুর্শিদাবাদের নেতাদের সঙ্গে বৈঠকেও তিনি বলেছেন যে তিনি সংগঠন দেখবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সাংগঠনিক রদবদল তো হবে, যখন হবে আপনারা দেখতে পাবেন। একটু সময় লেগেছে, ঠিক হবে। যাবতীয় চর্চার উত্তর দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জেলা সফরে গিয়ে বিধায়কদের সঙ্গে একান্ত বৈঠকে জানিয়েও দিয়েছেন ফেব্রুয়ারি মাসেই সরস্বতী পূজা মেটার পর রদবদল হবে তৃণমূল কংগ্রেসে। সবথেকে বড় কথা, তিনি নিজেই রদবদল করবেন। ব্লক এবং জেলা পর্যায়ে শুরু হবে রদবদল, তারপর ধীরে ধীরে অন্যান্য রদবদলগুলি হবে। টপ টু বটম শব্দ যে আপনারা বলছেন, এই টপ টু বটম না খোল নলছে না বদলে টপের একটা দুজন একজন অপরজনকে ছেড়ে দিলেই তো পারেন। এর আগে তৃণমূল কংগ্রেসে বড়সড় যে রদবদল হয়েছিল, সেই রদবদলের ক্ষেত্রে ভিত্তি ছিল ভোট কুশলী সংস্থার সমীক্ষা রিপোর্ট। সেই সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই রদবদল হয়েছিল। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, রদবদল হচ্ছে এবং রদবদল করবেন তিনি, সংগঠন ঢেলে সাজাবেন তিনি। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ দল একবারে জিরো থেকে তিনি দলটা তৈরি করেছেন, জিরো থেকে লড়াই করে সরকারে এনেছেন, সেই সরকারের সাফল্য দিয়ে পরপর 3 বার জিতেছেন, ফলে তিনি দলের পরিবর্তন করবেন, এটাই স্বাভাবিক। 26-এর আগে আরও একবার দলের রাশ যে তিনি তার নিজের হাতে নিচ্ছেন, সেই বার্তাও স্পষ্ট করেছেন ওই বৈঠকে। রদবদল অভিষেক বলেছিলেন রদবদল হবে লোকসভা ভোটে পারফরমেন্সের ভিত্তিতে। রাগঢাক না রেখে পূর্ণেন্দু বসু বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রদবদলের ফর্মুলা। এই দলে আপনি টিকে থাকতে পারবেন, এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন তাহলে টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হলেই তৃণমূলে টিকে থাকতে পারবেন, সাফ কথা পূর্ণেন্দুর। পরে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়ার তিনি চেষ্টা করলেন, শুনুন। আমি কোনো নতুন কথা বলি, নতুন করে বলতে হচ্ছে, তার কারণ আপনারা একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে একটা রব তুলেছে। আমরা বলছি কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের জুনিয়র যারা, তারা আমাদের সন্তান, তাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা কাজ করাচ্ছি। প্রবীণ নেতা পূর্ণেন্দু বসু বললেন তৃণমূলে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রচার করছেন মিডিয়া, কিন্তু কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়নি। তাহলে কেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? কেন বহিষ্কার করা হলো শিক্ষা সেলে অভিষেক ঘনিষ্ঠদের? এ প্রশ্ন উঠছে। দলের রদবদলের আগে আজই তৃণমূলের শিক্ষা সেলে রদবদল হয়ে গিয়েছে। বাদ পড়েছেন মইদুল ইসলাম সহ অভিষেক ঘনিষ্ঠরা। সেই নির্দেশ জারি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ইতিমধ্যেই সেই ঘোষণার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না আমাদেরকে একাধিকবার হুমকি দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক এবং তার নেতৃত্বেই আমরা কাজ করি, ফলে গোটা রাজ্যব্যাপী শিক্ষক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং আমরা সেভাবেই থাকি। তৃণমূল একটা অদ্ভুত দল, কেউ ধর্ষণে অভিযুক্ত তাকে রাজ্যসভার এমপি করে দেয়, কেউ চুরির দায়ে জেল খেটে এসছে তাকে পার্লামেন্টে এমপি করে পাঠায়, তাকে রাজ্যের মন্ত্রী করে রাখে। ক্যামেরার সামনে ঘুষ খেতে দেখেছি তাদের মধ্যে কয়েকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করেছেন, মন্ত্রী করেছেন। আর যদি ওনার ভাইপোর নামে কেউ জয়ধ্বনি দেয় তাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেন, তাকে পদ থেকে তাড়িয়ে দেন। তৃণমূলে যে কোনটা পাপ আর কোনটা পুণ্য সাধারণ মানুষের বোধবুদ্ধির বাইরে। এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কিছু হচ্ছে না, কিন্তু যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, সেই রাজশেখরন থেকে শুরু করে পুলিশ অফিসার হোক, জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা লোক হিসেবে পরিচিত, তাদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছেটে ফেলছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যদি বাথরুমে পিছলে পড়ে যান তাহলে পরে আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি দলবিরোধী কাজ করছে? আমরা কি দলবিরোধী কাজ করছি? সকলকে সবসময় একজনই পদে থেকে যাবে এটাও তো হতে পারে না। যদি দল মনে করে যে শিক্ষক সংগঠনটা ঠিক, আচ্ছা যারা এত কথা বলছেন তারা আরজিকর ইস্যুতে এই কমাসে কটা দলের পক্ষে পোস্ট করেছেন কেউ দেখাতে পারবেন? এই ধরনের কথাবার্তা বলে নিজেদের ব্যক্তি স্বার্থে অভিষেকের নাম ব্যবহার করে এরাই তো জটিল করছে বিষয়টা। বিরোধীদের অত সমালোচনা, কুণাল ঘোষের অত প্রশ্ন তোলার দরকারটা কি? পূর্ণেন্দু বসুর আরও কিছু কথা আছে, সেগুলো শুনুন। দলের যে দায়িত্ব যার মাথায়, তিনি বলে দিয়েছেন যে এটা মনে করার কোনো কারণ নেই যে আমার হাতে কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে, আমি যা বলবো সেটাই শেষ কথা। সরস্বতী পুজোর পর দলে রদবদল হলে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি অশোকনগরের এমএলএ নারায়ণ গোস্বামী কি হবে? এটা প্রশ্ন। দিন কয়েক আগে একটি অনুষ্ঠানের মঞ্চে যে কাণ্ড ঘটেছিল, সেই কাণ্ডটাই কিন্তু এই প্রশ্নটাকে আর একটু জোরালো করছে। আচ্ছা, এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি? আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি, তাই তো? এত ভিড়ে মনে হচ্ছে না, আবার কেউ কেউ হাত রাখছে, মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি, আই ডোন্ট নো। আমার তো এক লাথি তোর মুখে, যা। আমার তো এক পিছনে দুটো এমন মারবো না, যা। চল একটা মিডলি করি। বাবলু তু কাহা হ্যায়? তোমরা দেখো গো আসিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া। আমি জানি যে অশোকনগর হাবড়ার ছেলে হোক মেয়ে হোক, এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি। আহা, মধু মধু। আমি মামুনি, আমি একটু একটা কথা বলছি মামুন, আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে। তোর মতো আমি নাচাতে পারি, তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না। আহা, কাকুলি দুধ চা দিয়েছিল তো, কাকুলি দুধ চা। অশোকনগর ক্রীড়া জগতে
সাংস্কৃতিক জগতে একটা অনন্য নজির সৃষ্টি করেছে গোটা বাংলায়। এই রকম একজন মানুষের হাতে অশোকনগর, এই লজ্জা কোথায় রাখবো? উনি বেশ কিছু শব্দ ওরকম প্রয়োগ করেছেন, একটি মেয়ের নাম ধরে ডেকে, আরো কি সব মধু ঠধু এরকম ভাষা প্রয়োগ আর কি, আরো নানা রকম কথা, যেগুলো তো মহিলাদের সম্মানহানি বটে এবং অশোকনগরবাসীর সম্মানহানি বলা যেতে পারে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। টিএমসি পার্টি তার আবার শৃঙ্খলা রক্ষা কমিটি, যদি সত্যি সত্যি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওরা, তাহলে পার্টিটা উঠে যাবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস তো কোনো রাজনৈতিক দল না, ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওই প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন পদের লড়ালড়ি চলছে। তার ফলে নিচের স্তরের যারা চাকুরি করে, চাকরিজীবী যারা আছেন, তাদের উপর তার প্রভাব পড়ছে। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটির কোর্টে বল ঠেলেই দায় সেরেছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। লঘু পাপে গুরুদণ্ড, গুরু পাপে লঘুদণ্ড কি? এই দলে কারোর না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। অভিষেক ঘনিষ্ঠ ডাক্তার নেতা শান্তনু সেনকে সাসপেন্ড করার পর তো তিনি বারবার বলেছেন দলবিরোধী কি কাজ করেছেন সেটা নেতারা জানান, কিন্তু কোনো টু শব্দটি কেউ করেননি। দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স, সেটা দল বারবার বলে দিয়েছে। সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, জিরো টলারেন্স। কিন্তু ঘটনা আপনারাও জানেন যে আমরা জানি সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় দীর্ঘ সময় জেলে ছিলেন। আজও আমরা জানি না সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি কেস, কেন এবং পরবর্তী ক্ষেত্রে কি হয়েছে। সুতরাং এরকম ঘটনা তো অনেক আছে। তৃণমূলে এই রদবদল কি বড় কোনো সুযোগ এনে দেবে সদ্য জামিন পাওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রীর সামনে? জ্যোতিপ্রিয় মল্লিক, হারানো পদ কি ফেরত পাবেন নেত্রীর প্রিয় বালু? এ প্রশ্ন উঠছে। জয়প্রকাশের কথা শুনে কিন্তু সে প্রশ্নটা আমি ঠোঁটকাটা না করে থাকতে পারলাম না। জ্যোতিপ্রিয় মল্লিক বা আমাদের সকলের বালুদা অত্যন্ত পুরনো, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নেতা দলের, এইটুকুনি আমি বলতে পারি। আমার কথাটা আপনারা শুনলেন, তিনি অত্যন্ত পুরনো, প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ নেতা দলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের সঙ্গী এই জ্যোতিপ্রিয় মল্লিক, মানে তার পছন্দের বালু, সে বালুর কামব্যাক হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। পূর্ণেন্দু বসু তো বলেই দিয়েছেন একমাত্র মমতার লোকেরাই তৃণমূলে থাকতে পারবেন। এই দলে কারোর না, আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন, তাহলেই টিকে থাকতে পারবেন। এই কথাটা ভালো করে মাথায় গেঁথে দিন। আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো এক পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। আবারও বাড়ি হেলে পড়ার ছবি দেখতে পাওয়া গিয়েছে। এখনো স্মৃতিতে দগদগে রয়েছে বাঘাযতীনের সেই ভেঙে পড়া, হেলে পড়ার ছবি দেখাবো আপনাদের। সেখানে মেয়র ফিরহাদ হাকিম গিয়েছিলেন। দেখুন কিভাবে হেলে পড়েছে সেই বাড়ি ট্যাংরায়। বাড়ি তৈরির সময় নিয়ম মানা হয়নি, নানাবিধ প্রশ্ন এখানে আসছে, কিন্তু স্বয়ং মেয়র তিনি গিয়েছিলেন আজ। সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই মেয়র ফিরহাদ হাকিম সেখানে গিয়েছিলেন। একদিকে সেই ছবি আপনারা দেখছেন, অন্যদিকে হেলে পড়া বাড়ির কিছু অংশের ছবি আপনাদের দেখাচ্ছি। বাড়িটি নির্মীয়মান আপনাদের আরো একবার জানাই। ফলে নির্মাণ সামগ্রী নিয়ে
নানাবিধ বিষয় নিয়ে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠছে। নিয়ম মানা হয়েছিল কিনা সে প্রশ্ন এক্ষেত্রে খুব জোরালো হচ্ছে। কিছুক্ষণ আগেই গিয়েছিলেন ট্যাংরাতে, এই হেলে পড়া নির্মীয়মান বাড়ি সেই এলাকায়, সেখানে বিষয়টি দেখতে স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে ভাঙচুর, বাসভবনের অফিসে কাচের টেবিলে ভাঙচুর, ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে মন্ত্রীর বাসভবনে হামলা, এ নিয়ে প্রশ্ন উঠছে। আজ এ পর্যন্ত।